আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ও বোনেরা, তোর অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করতেছিস, ভাই প্লিজ একটু কিছু আমাদের জন্য করেন, আমাদেরকে একেবারে সাগরের জলে ভাসাই দিয়েন না, ঠিক আছে? ভালোবাসার আরেক নাম প্রান্ত ভাই। সো ভাই, আপনার কাছে দোয়া চাই, এই কথাটা সবাই আমাকে জানিয়েছে। এই কারণে আমি আর একদমই বসে থাকতে পারলাম না, আমি চলে এসেছি তোদের জন্য ভাই ক্লাস নিয়ে। তোর নিজেকে ছোটো ভাবার কিচ্ছু নাই, হতাশার কিচ্ছু নেই, ঠিক আছে? টার্গেট হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো কলেজ। তো এইখানে দেখ, বিজ্ঞান বিভাগে যদি তুই পরীক্ষা দিয়ে থাকিস ভাই, তুই অলরেডি অনেক পড়াশোনা করে ফেলেছিস। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের থিসিস করে যেটা দেখলাম, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বই আমি সম্পূর্ণ হাতে নিয়ে দেখলাম, এখানে কোশ্চেনগুলো খুব বেসিক থেকে হয়েছে, খুব বেসিক থেকে হয়েছে। তো এখানে ফিজিক্সের কোশ্চেন কত থাকতে পারে? 10 থেকে 12টা, তার বেশি না। তো আমার ক্লাস যদি তুই করিস, আমি তোকে সিওরিটি এবং আমি 100% বলে দিচ্ছি যে তুই ভাই আমার কাছ থেকে ফিজিক্স থেকে 10 মার্ক পাবি। ফিজিক্স বাদে কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, সবই আমি কথা বলবো ইনশাল্লাহ। তবে আজকে আমি ফিজিক্স না আপাতত শুরু করতেছি, ঠিক আছে? তো দেখ বাবা, আমি কিন্তু তোদের একটা ক্লাস অলরেডি দিয়েছিলাম অনেক দিন আগে, সেটা হচ্ছে সেই ক্লাসের নাম ছিল ভেক্টর, এবং ভেক্টর থেকে কী প্রশ্ন আসতে পারে সেটা আমি বলে দিয়েছিলাম। তো এখন গতিবিদ্যা নামের একটা অধ্যায় আছে, হ্যাঁ? তো এই গতিবিদ্যা অধ্যায় থেকে আজকে আমরা একটা পড়াশোনা শুরু করব। সবাই খাতা কলম নিয়ে আমার সাথে বাবা একটু নোট করা শুরু কর, ঠিক আছে? তো চল, যাদের কেউ নাই তাদের প্রান্ত ভাই আছে ইনশাআল্লাহ, ওকে? তাহলে গতিবিদ্যা থেকে দেখি কি কি আসতে পারে। আর একটা কথা বলি ভাই, এখানে না কোনো চাপ নিয়ে পড়ার কিছু নেই, মানে খুবই নর্মাল কোশ্চেন হবে, ইজিলি পারবি। জাস্ট আমি একটু সুন্দর করে দেখা দিচ্ছি, দেখ, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এখান থেকে তোদের কেমন প্রশ্ন আসবে আমি বলে দিচ্ছি, দেখ, আমি যা যা বলবো এগুলোই পড়বি, আর কিচ্ছু পড়া লাগবে না এবারে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য গতিবিদ্যা যখন শুরু করবো, তখন তোকে কী পড়তে হবে? প্রথম টপিকের নাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো, বুঝছিস ভাই? এই প্রসঙ্গ কাঠামোটা দিয়ে তোকে শুরু করাচ্ছি আমি। আচ্ছা, তো প্রসঙ্গ কাঠামোটা কি সেইটা আমি একটু বুঝাই। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো হচ্ছে গিয়ে যে তুই একটা বিন্দুকে জাস্ট টার্গেট করবি, একটা বিন্দুকে টার্গেট করে যখন যে কোনো বস্তুর বা যে কোনো ব্যক্তির বা মানে এভরিথিং, হোয়াট এভার, যে কেউ হতে পারে, তার তুই গতির পরিমাপ করবি, তাকে আসলে প্রসঙ্গ কাঠামো বলে, ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন তুই কোনো ব্যক্তি বা বস্তুর যে কারো তুই হচ্ছিস কি গতি পরিমাপ করবি, তাকে তুই প্রসঙ্গ কাঠামো বলবি, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? কোনো বিন্দুকে, কোনো বস্তুর, ঠিক আছে, যখন কোনো বস্তুর অবস্থান এবং গতি পরিমাপ করা হয়, হচ্ছে গতির মধ্যে আবার কারা পড়ে? সরণ, দূরত্ব সবই পড়ে, হ্যাঁ? পরিমাপ করা হয়, তাকেই আমরা বলবো হচ্ছে প্রসঙ্গ কাঠামো। পরিমাপ করা হয়, হ্যাঁ, করা হয়, তাকেই বলবো হচ্ছে প্রসঙ্গ কাঠামো, তাকেই প্রসঙ্গ কাঠামো বলে। আচ্ছা, সহজ কথা তোমাকে যদি এখন বলে যে প্রসঙ্গ কাঠামো কি, তুমি বলবা কি? একটা বিন্দুকে নির্দিষ্ট ধরে যখন তুমি কি করবা, যখন কোনো ব্যক্তি বা বস্তুর, হ্যাঁ, তার অবস্থান নিশ্চিত করতেছো, তার গতির পরিমাপ করছো, তাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলবো। আচ্ছা, ব্যাপারটা আমি একটু সহজে তোমাদের বুঝিয়ে দিই, তাহলে মনে হয় তোমার আরও ভালো হয়। আচ্ছা ভাই, তোরা দেখ, ধর এইটা একটা গাছ, ভালো করে বোঝ। তো এই গাছ এবং এইটা হচ্ছে মনে করো একটা রাস্তা, এই গাছ, এইটা মনে করো বাবা একটা রাস্তা, ওকে? আচ্ছা, তো এই রাস্তা দিয়ে একটা মনে করো যে একটা মানুষ যাইতেছে। তো এই যে একটা মানুষ হেঁটে যাচ্ছে। এখন এই মানুষটাকে তুই একেবারে তাকে পরিমাপ করতে চাস, এই মানুষটা কত বেগে হেঁটে যাচ্ছে, বা এই মানুষটাকে তুই আইডেন্টিফাই করতে চাস, তখন তুই কি বলবি? বলবি যে ভাই, যে এইটা একটা গাছের পাশে একটা ছেলে হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এই ব্যক্তির সাপেক্ষে এই গাছটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এখন যদি আমি এখানে আরও একটা গাছ দিতাম, তখন ভাইয়া তোর কিন্তু বলতে আরও সুবিধা হতো যে দুইটা গাছের মাঝখানে একটা লোক দাঁড়ায় আছে, তার মানে এই দুইটা গাছ হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। কথা কি বুঝছিস বাবারা? তাহলে এই হচ্ছে বিষয়। এখন আমাদের কি পড়া লাগবে? এখন আমাদের পড়া লাগবে যে প্রসঙ্গ কাঠামোর প্রকারভেদ। আমি জাস্ট একটু বকলাম যে এই জিনিসগুলো একটু জানানো দরকার ছিল, দ্যাটস ওয়াই। আচ্ছা, তাহলে এখন আমরা আসবো প্রসঙ্গ কাঠামো। আচ্ছা দেখ, প্রসঙ্গ কাঠামো বেসিক্যালি হচ্ছে তো দুই প্রকার, ঠিক আছে? দুই প্রকার। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, তোর এত কষ্ট করে জানা লাগবে না, যেভাবে বলতেছে এগুলো পড়লেই হবে। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? আচ্ছা, এবং আরেকটা মনে রাখবি বাবা, অজড় প্রসঙ্গ কাঠামো। এগুলো না তোর আসতে পারে যে প্রসঙ্গ কাঠামো কয় প্রকার, কিভাবে কি আসছে। তাহলে একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোতে চেনার উপায় হচ্ছে তোর ভি কনস্ট্যান্ট। এই ভি কনস্ট্যান্ট মানে এগুলো তো বুঝিস নাকি? ভি কনস্ট্যান্ট মানে হচ্ছে কি বলতো? বেগ ধ্রুবক। বেগ কি থাকবে? বেগ হচ্ছে ধ্রুবক থাকবে। আর অজড় প্রসঙ্গ কাঠামো তো কি জানিস তো? এখানে বেগ ধ্রুবক থাকবে না, বেগ ধ্রুবক থাকবে না, মনে থাকবে? অর্থাৎ এখানে আমরা বলবো ভি নট কনস্ট্যান্ট। খুব ভালো করে
এখানে নোট কর বাবারা। তাহলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে জল প্রসঙ্গ আর একটা হচ্ছে অজল প্রসঙ্গ, ঠিক আছে? তাহলে একটাতে বেগ ধ্রুবক থাকবে আর একটাতে বেগ ধ্রুবক থাকবে না, কিন্তু মাত্রার উপর ভিত্তি করে মাথায় রাখবে যে মাত্রার উপর ভিত্তি মানে কি বেজ, ঠিক আছে? ভিত্তি করে প্রসঙ্গ কাঠামো আবার তিন প্রকার, প্রসঙ্গ কাঠামো তিন প্রকার। এইখানে একটু মনোযোগ দিয়ে দেখ যে তিন প্রকার আসলে কারা কারা। আচ্ছা, নাম্বার 1 একটা হচ্ছে 1D অ্যান্ড একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে 3D। আচ্ছা, এটা একটু বাংলাতে যদি বলি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 1D মানে হচ্ছে তোর একমাত্রিক, মনে থাকবে এখান থেকে তোর প্রশ্ন আসতে পারে, হ্যাঁ? একমাত্রিক, খুব ভালো করে দেখিস বাবা। আরেকটা হচ্ছে কি বাবা জানিস তো? আরেকটা হচ্ছে 2D। 2D মানে হচ্ছে দ্বিমাত্রিক। 2D মানে কি? দ্বিমাত্রিক। আমি যে কটা ক্লাস নেব ইনশাল্লাহ কভার হয়ে যাবে, ফিজিক্স অন্তত কোনো ঝামেলা থাকবে না। এবং আরেকটা হচ্ছে 3D। ভাই 3D মানে তোর হচ্ছে ত্রিমাত্রিক। এখন এগুলো না জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন করে এখান থেকে আসলে উদাহরণগুলো কোশ্চেন করবে, আর কিছু না। তাহলে এখন একমাত্রিক কি, দ্বিমাত্রিক কি এবং ত্রিমাত্রিক কি? তো একমাত্রিক হচ্ছে তোর হয় দৈর্ঘ্য না হয় প্রস্থ, ঠিক আছে? কি বললাম? হয় দৈর্ঘ্য না হয় প্রস্থ, হয় দৈর্ঘ্য না হয় প্রস্থ, মনে থাকবে? আচ্ছা, গুড। এরপরে আয় ভাইয়া দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক হচ্ছে দৈর্ঘ্য থাকবে এবং প্রস্থ, দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্থ। আচ্ছা, এবং ত্রিমাত্রিক হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? এরপর হচ্ছে প্রস্থ এবং উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ এবং হচ্ছে উচ্চতা। আচ্ছা, এখন বাবা এই যে তোর আমি বলে দিচ্ছি না, এখন এগুলো এক্সাম্পল জানা লাগবে। তো এক্সাম্পলগুলো আমি তোরে বলে দিই তাহলে ব্যাপারটা বুঝবি। বাবা হয় দৈর্ঘ্য নাহলে হয় প্রস্থ মানে আসলে কি বোঝায়? হয় দৈর্ঘ্য বা হয় প্রস্থ বলতে কি বোঝাবে? এখানে ভাই তোর একদম চিকন সুতাগুলা দেখ, ওইটার কিন্তু এই পারের হাইটটা নাই, হ্যাঁ? মানে আমি জাস্ট নর্মাল ব্যাপারটা বলতেছি। তাহলে এটার উদাহরণ সবচেয়ে বেশি আসে দীঘল সুতা। কি সুতা বললাম? দীঘল সুতা। বা তোর প্রশ্ন করতে পারে ঝুলন্ত সুতা, হ্যাঁ? দীঘল সুতা বা হচ্ছে ঝুলন্ত সুতা। এরপর দৈর্ঘ্য এবং প্রস্থ কি জানিস তো বাবা? এখানে তো দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে কিন্তু উচ্চতা থাকবে না। কেমন হতে পারে? যেমন সাদা কাগজ, সাদা কাগজ, মনে থাকবে? আচ্ছা, এরপরে কি হতে পারে? এরপর হতে পারে মেঝে, ঠিক আছে? এরপরে হতে পারে টিনের পাত। কি বললাম? টিনের পাত, টিনের পাত। টিনের পাত ওই যে টিনের খুবই পাতলা কিন্তু দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। আচ্ছা, তারপরে মেঝে হতে পারে। তারপরে হতে পারে তোর খেলার মাঠ। কি বলেছি? খেলার মাঠ, ঠিক আছে? ওকে, এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কারা? এখানে সবগুলোই থাকবে, যেমন বই টেবিল। দেখ দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে, ভালো করে বুঝ। বই টেবিল চেয়ার, ঠিক আছে? আচ্ছা, এগুলা বই টেবিল চেয়ার মানে যার হচ্ছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে তারা হচ্ছে ত্রিমাত্রিক। যার শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে তারা দ্বিমাত্রিক। আর যার শুধুমাত্র দৈর্ঘ্য বা শুধুমাত্র প্রস্থ যে কোনো একটা তারা হচ্ছে গিয়ে একমাত্রিক। তো এই অপশনগুলো খুব সুন্দর করে পড়ে নিবি বাবারা। এটা স্ক্রিনশট দিয়ে তোরা সুন্দর করে নোট করে নিবি। এখান থেকেই তুই দেখবি যে যে কোনো একটা উদাহরণ চলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি পড়া লাগবে? এরপরে হচ্ছে গতিবিদ্যা সম্পর্কিত কিছু রাশিমালা আছে, সেই রাশিমালার একটু সূত্র আর মাত্রাগুলো জানা লাগবে, আর কিচ্ছু জানা লাগবে না। তো চল আমি একটা একটা করে তোদের দেখাই দিচ্ছি, কারণ এইভাবেই প্রশ্নগুলো আসবে। আমি যেভাবে পড়াচ্ছি জাস্ট নোট করা, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, তাহলে কি গতি সম্পর্কিত রাশিমালা। আচ্ছা, তাহলে গতি সম্পর্কিত রাশিমালা থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে আমি জাস্ট একবার করে তোদের বলে দিই, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, তো গতি সম্পর্কিত রাশিমালা হচ্ছে অনেকগুলাই আছে, তো আপাতত একটা একটা ছোট করে বোঝ তাহলে মোটামুটি হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে তোকে জানতে হবে তাৎক্ষণিক বেগ, ঠিক আছে? তাৎক্ষণিক বেগ। তো তাৎক্ষণিক বেগ এটা ইন্টারমিডিয়েট তোরা পড়ে আসছিস। তাৎক্ষণিক বেগকে বলে ভি, মানে হচ্ছে ডিএস বাই হচ্ছে ডিটি। এর একক, ঠিক আছে? এর একক ওই সেম, এককটা কি? মিটার পার সেকেন্ড। কিন্তু এটা হচ্ছে ক্যালকুলাসের মাধ্যমে পড়তে হয়। ভি মানে ডিএস বাই ডিটি, এতটুকু মনে রাখলেই হবে, একক মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণটার সূত্রটা আমরা একটু দেখব। তাৎক্ষণিক ত্বরণের সূত্র হচ্ছে এ মানে ডিভি অফ ডিটি, ঠিক আছে? এর এককও সেম, ওই যা থাকবে তাই, এগুলো কিন্তু চেঞ্জ হবে না, হ্যাঁ? একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। 19-এ যা পড়ে আসছিস। তাহলে আমরা একটু প্রথম থেকে যদি একটু বলি, জাস্ট নর্মালি বেগটাকে মনে রাখার উপায় কী ছিল? ভি মানে এস বাই টি, ঠিক আছে? এমনি নর্মালি ত্বরণ মানে কি ছিল?
নর্মালি ত্বরণ মানে ছিল এ মানে ভি/টি বা v-u/t, একই কথা। আচ্ছা, আর কি ছিল? সরণ। সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? এস দ্বারা, ঠিক আছে? এস এর একক কি ভাইয়া? এস এর একক কিন্তু মিটার। কি মিটার? এটার একক কি? আমি তো বলেছি এটার একক, এগুলো একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। সরণ একক হচ্ছে মিটার। দূরত্ব, দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? দূরত্ব হচ্ছে কি আমাদের ডি। ডি এর একক হচ্ছে মিটার। এই পাশে কিন্তু একক, কেউ ভুল করিস না, এই পাশেরগুলো কিন্তু একক, ঠিক আছে? আচ্ছা, তাহলে বেগ, ত্বরণ, সরণ। এরপর আয় দ্রুতি। দ্রুতি আবার স্কেলার রাশি, এগুলো একটু মাথায় রাখিস। দ্রুতিকে আমরা ভি বলবো, হ্যাঁ? এটা মানে আবার ডি/টি। কি বললাম? ডি/টি। তাহলে একটু ছোট্ট করে পাশে রাশিগুলো লেখা রাখি, কে কোন রাশি, এগুলো প্রশ্ন তুই ভাইয়া খুব সুন্দর করে কমন পাবি। আচ্ছা, পাশে না আমি সুন্দর করে লিখে রাখি, হ্যাঁ? আচ্ছা, রাশি, এই রাশি দেখ, বেগ হচ্ছে ভেক্টর রাশি। বেগ হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। এই মনে থাকবে, বেগ কিন্তু ভেক্টর রাশি। আচ্ছা, এরপরে ত্বরণ। ত্বরণ হচ্ছে তোর, এটাও ভেক্টর রাশি, এটাও ভেক্টর রাশি। সরণ, এটাও ভেক্টর রাশি। দূরত্ব, এইটা হচ্ছে তোর স্কেলার রাশি। দূরত্ব কি রাশি বলতো? স্কেলার রাশি, এবং প্রকাশ করা হয় কি দ্বারা? ডিস্টেন্স মানে ডি দ্বারা। এবার দ্রুতি, দ্রুতিও হচ্ছে তোর স্কেলার রাশি, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো করে একবার দেখে নিস বাবা, যে কার কি একক, কার কি, এই জাস্ট একটু সূত্রগুলো জাস্ট একবার দেখলে, একবার চোখ বুলাইলি, v-s/t মানে v-u/t বা v/t, ঠিক আছে? সরণ মানে এর একক হচ্ছে মিটার, সরণের কোনো আলাদা সূত্র নাই। দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে গিয়ে মিটার। দ্রুতি মানে কি? ডি/টি, ঠিক আছে? এই হলো বিষয়, আর কোনো ঝামেলা থাকার একদমই কথা না। তো এখান থেকে যদি ছোট্ট ছোট্ট কিছু ম্যাথ আসে, তাহলে সরণ আর দূরত্ব থেকে আসবে। তাহলে আমরা একটু ছোট্ট করে গাণিতিক সমস্যা একবার দেখে নিই, যে এখান থেকে যদি ম্যাথ দেয় তাহলে সরণ ও দূরত্ব থেকে আসবে। আচ্ছা, আমি একটা ছোট্ট কথায় একবারে ঝামেলা মেরে দিই, তাহলে তোদের আর কখনো ভুল হবে না। আচ্ছা, সরণ কি রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণ যদি ভেক্টর রাশি হয় তাহলে কি নিয়ম মেনে চলে? জ্যামিতিক নিয়ম মেনে চলে। ওকে, ফাইন। তাহলে এখন আমরা এখানে বুঝবো বা লিখবো যে সরণ, ওকে, সরণ, সরণ। আচ্ছা, সরণ জ্যামিতিক নিয়ম মেনে চলে। সরণ জ্যামিতিক নিয়ম মেনে চলে। জ্যামিতিক, জ্যামিতিক নিয়ম মেনে চলে, মনে থাকবে? আচ্ছা, আর দূরত্ব, দূরত্ব হচ্ছে মেনে চলবে হচ্ছে বীজগাণিতিক। এটা হচ্ছে বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। আচ্ছা, তাহলে এই অঙ্কগুলা তোর চলে আসতে পারে, হ্যাঁ? আচ্ছা, সেটা কিভাবে দেখবো আমরা? আমরা দেখবো হচ্ছে এভাবে, এটা হচ্ছে গিয়ে আমার ধর ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে তোর এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, তো ওয়াই অক্ষ আর এক্স অক্ষ। এখন মনে কর বাবা, তোরে আমি বললাম এটা হচ্ছে 4 মিটার আর এটা হচ্ছে 3 মিটার। তাহলে এখন যদি আমি তোরে বলি ডিস্টেন্সটা বের কর, তো ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যেদিকে যাবি জাস্ট অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা ডি মানে তখন কী করবি তুই? 4 + 3 হিসাবে কাউন্ট করবি, তখন 7 মিটার। আর যদি বলে সরণ বের করো, সরণ বের করার সিস্টেমটা হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সংযোজক সরলরেখা, এটাকে সরণ বলে। তাহলে এখন দেখতো এটা এটা সমকোণী ত্রিভুজ না, তখন কি করবি তুই? এস মানে তুই একবারে বলে দিবি এস এর উপর স্কোয়ার, 4-এর উপর স্কোয়ার, তারপর 3-এর উপর স্কোয়ার, পিথাগোরাস, তখন এসটাকে ফ্রি করে দিবি, এগুলাই আসবে। 4-এর উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার, বাস হয়ে গেল 16, আর এটা হচ্ছে 9। তাহলে কত রে বল? 25। 25 মানে তখন কি বলবি? 5 মিটার। দ্যাটস ইট, 25 মানে হচ্ছে 5 মিটার। তাহলে এই জিনিসটা কি মাথায় থাকবে? এই জিনিসটা কি মনে থাকবে যে আমরা সরণ মানে একেবারে জ্যামিতিক নিয়ম মানবে, আর দূরত্ব হচ্ছে জাস্ট বীজগাণিতিক নিয়ম মেনে চলবে, মনে থাকবে? আচ্ছা, তো এই হলো বিষয়। এখন যদি কেউ বলে যে একজন ব্যক্তি, ভালো করে বুঝ, একজন ব্যক্তি, এরকম টাইপের অঙ্ক আসতে পারে যে একজন ব্যক্তি পূর্ব দিকে, এই কোন দিকে? পূর্ব দিকে, পূর্ব দিকে 2 মিটার/সেকেন্ড বেগে গিয়েছে, বেগে যায়। আচ্ছা, এটা বলেছে, এবং এবং তোর হচ্ছে উত্তর দিকে, উত্তর দিকে 4 মিটার/সেকেন্ড বেগে যায়, 4 মিটার/সেকেন্ড বেগে যায়, ঠিক আছে? আচ্ছা, এটা যদি যায় তাহলে এখন বলেছে যে অতিক্রান্ত, অতিক্রান্ত দূরত্ব ও সরণ কত? দূরত্ব ও সরণ কত? এই টাইপের কোশ্চেন আসতে পারে, হ্যাঁ? তো এই টাইপের কোশ্চেনগুলো আসলে তখন তুই বুঝবি, ও আচ্ছা বুঝছিস, একজন ব্যক্তি পূর্ব। এখন দেখ বাবা, এই পূর্ব পশ্চিমের ব্যাপারটা কীভাবে তুই সুন্দর করে ফাইন্ড আউট করবি? এই যেভাবে 4 কোণা টেনে নিবি, হ্যাঁ? আচ্ছা, এবার তুই ভাবে নামগুলো দিবি। আচ্ছা, এইটার নাম দিবি ভাইয়া পূর্ব দিছিস, তাহলে এটা পূর্ব দিলে এটা পশ্চিম দিবি, ঠিক আছে? এটা পূর্ব দিলে এটা পশ্চিম দিবি। আর এটা হচ্ছে কি বলবি? এটা হচ্ছে উত্তর বলছিস তো, তাহলে এটাকে বলবি হচ্ছে দক্ষিণ, এটাকে বলবি হচ্ছিস দক্ষিণ, মনে জানা থাকে। তাহলে পূর্ব পশ্চিম। তাহলে এখন দেখ, পূর্বে তুই গেছিস কত? পূর্বে গেছিস হচ্ছে ভাই তুই 2 মিটার/সেকেন্ড, এই যে এইদিকে গেছিস, হ্যাঁ? আচ্ছা, উত্তরে গেছিস কত বাবা? 4 মিটার/সেকেন্ড। এখন আমি যদি এখান থেকে সরণ বের করতে চাই, তাহলে এখন আমি এই দিক থেকে চিন্তা করি, তুই এই দিকে গেছিস আবার এখানে পৌঁছেছিস, তো দেখ এখানে কয়টা দিক? 2টা দিক। তার মানে আমি যেদিকে যাই না কেন ডিস্টেন্স বের করতে গেলে 2 + 4 অ্যান্সার হচ্ছে 6।
বাট স্মরণ বের করতে গেলে এটাকে যখন যদি আদি বিন্দু ধরি তাহলে এটা হচ্ছে শেষ বিন্দু। তাহলে এদের মাঝখান দিক দিয়ে সংযোজক সরলরেখাটা তুই বের করে দে। এই যে সংযোজক সরলরেখা, তার নাম আমরা কি বলছি? এস। তার নাম আমরা কি বলতেছি? তার নাম এস। তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ না? তখন আমরা আর কোনো দিকে তাকাবো? একদমই না। সমকোণী ত্রিভুজ হলে 4-এর উপর স্কয়ার মেরে দিব এবং 2-এর উপর স্কয়ার মেরে দেবো, খেলা শেষ। তাহলে 4-এর উপর স্কয়ার মারলে 16 আর 2-এর উপর স্কয়ার মারলে 4, তাহলে 16 আর হচ্ছে 20। আচ্ছা, তাহলে 20 মানে অ্যান্সার তো 4 দশমিক সামথিং কিছু একটা আসবে। তোদের কাছে সমস্ত ক্যালকুলেটার অ্যালাউ থাকবে, সো এগুলো অঙ্ক ক্যালকুলেটারে করে দিবি, আমার বলা লাগবে না। ইউনিভার্সিটিতে হলে এগুলো হাতে করা লাগে। তাহলে এখানে বোঝা যাচ্ছে √20 মানে তোর 4 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তো 4 পয়েন্ট যেটা আসুক এত মিটার অ্যান্সার। এই মনে থাকবে? সো এই টাইপের অঙ্ক আসলে ইনশাল্লাহ পারবো কিনা? অবশ্যই পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যা যা পড়াচ্ছি আজকে আপাতত এগুলাই জাস্ট তোরা নোট কর। এখন দেখ, গতির সমীকরণ থেকে কোনগুলা প্রশ্ন আসতে পারে। এখন তোরে তো জানা লাগবে যে গতির সমীকরণের ভাগ আছে 2টা। এই কয়টা? 2টা। ওকে, সো প্রথম ভাগটা হচ্ছে কি বলে দিব? এটা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে সমত্বরণের ক্ষেত্রে দেখি। আচ্ছা, সমত্বরণের ক্ষেত্রে এই ভালো করে বুঝ, এত ডিটেলস কিচ্ছু পড়া লাগবে না, আমি যা পড়াচ্ছি তাই। সমত্বরণের ক্ষেত্রে সূত্র 4টা। V = U + AT। 2 নম্বর S = U + V 2 গুণ T। নাম্বার 3 S = UT প্লাস হচ্ছে হাফ AT স্কোয়ার, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে V স্কোয়ার E স্কোয়ার প্লাস হচ্ছে 2S। তোরা যারা টপ করতে চাস আমার ক্লাসগুলো কর, সরাসরি এখান থেকে কমন পাবি। বাংলা ইংলিশ সাধারণ 60 মার্ক, এগুলো টোটাল হচ্ছে বিজ্ঞান হচ্ছে 40 মার্ক। কারণ 40 মার্ক তুই যদি একটু আগায় নিতে পারিস তাহলে তো তুই একদম টপ কলেজে পড়বি, ঠিক আছে না? তো এই জন্য মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এই সাইডটা হচ্ছে কি? এই সাইডটা ছিল হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে। এবার আরেকটা সাইড আছে সমবেগের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে সমবেগের ক্ষেত্রে যে টাইপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এস মানে হচ্ছে ভিটি, ঠিক আছে? তাহলে এখানে ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে ভিটা কনস্ট্যান্ট, আর এই প্রত্যেকটা সূত্রে কে? এ কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমরা একটু এইখানে চলে আসি। এখানে দেখ, তাহলে যখন তোর এখানে ভি কনস্ট্যান্ট, ভিটাকে তুই আউট করে দিবি, তখন এস, এটা আউট করে দিলে প্রপোর্শনাল চিহ্ন, এস প্রপোর্শনাল টি। এটা মানে কি জানিস তো? যে এই যে সরণ বা দূরত্ব, তুই যাই বল, দূরত্বের সাথে সময়ের সম্পর্ক, অর্থাৎ দূরত্বের সাথে সময় বাড়ে। সহজ কথায় সময় কি হয়? বাড়ে। এখন তোর যদি বলে যে যদি সরণ বা দূরত্ব বাড়ে সময় কি হবে? অবশ্যই বাড়বে, সময় অবশ্যই বাড়বে, ঠিক আছে? মনে থাকবে। আর এই পাশে তুই দেখ বাবা, এই পাশে তুই এখন যেখানে ইউ আছে সেগুলো তুই 0 করে দিবি। হ্যাঁ, তাহলে আমরা 1 নম্বরের ক্ষেত্রে দেখি যে কেন সমত্বরণ বলা হয়েছে। তাহলে V = U + AT চিন্তা করবি, ইউটাকে 0 করে দিবি, ইউটাকে 0 করে দিলে এটি পাস। এবার দেখ এখানে কনস্ট্যান্ট কে? এ। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনালিটি, তাহলে এটা গতির 1 নম্বর সমীকরণের সূত্রের সম্পর্ক। দেখ 2 নম্বরের কথা তরণ নাই, সো এটা নিয়ে কাজ করার দরকারও নাই। 3 নম্বরে চলে, এস মানে হচ্ছে ইউটি প্লাস হচ্ছে তোর হাফ এটি স্কয়ার, তাই না? আচ্ছা, ভালো কথা। তাহলে এখন দেখ এখানে 0 করে দিবি তুই, তাহলে হাফ এটি স্কয়ার, এখানে কে কনস্ট্যান্ট? এ কনস্ট্যান্ট। এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এর সাথে হাফ সেটাও কনস্ট্যান্ট, তখন এস প্রপোর্শনাল টি স্কয়ার। তার মানে কি বুঝলি? দূরত্বের সাথে গতির 3 নম্বর সমীকরণ, দূরত্বের সাথে সময়ের সম্পর্ক বর্গের সমানুপাতিক। কি সমানুপাতিক? দূরত্বের সাথে, এগুলাই তোর পরীক্ষায় চলে আসবে। নিচের কোনটি সঠিক? দূরত্বের সাথে, ঠিক আছে, সময়ের সম্পর্ক বর্গের সমানুপাতিক। এই মনে থাকবে কিনা? কার সমানুপাতিক? বর্গের সমানুপাতিক। আচ্ছা, একটু সুন্দর করে জাস্ট নোট করে নিবি, বর্গের সমানুপাতিক। এই যে মোটামুটি হয়ে গেল ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রটা আমি একটু এই পাশে নিয়ে যাই। 4 নম্বর সূত্র একটু দেখতে পাবো, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as, তাই না? আবার ইউ এর মানটা 0 করে দে, 0 মিটার/সেকেন্ড। তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে 2as। তাহলে এখানে এটা কি? কনস্ট্যান্ট। তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে এস। অতএব এখন তোকে বোঝা লাগবে, একটু ছোট্ট ভুল হলো, এখন তোকে এখানে বোঝা লাগবে যে দেখ যে ভি স্কোয়ার মানে 2s, তাহলে এখানে কে কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট হচ্ছে এ, তাহলে এ কনস্ট্যান্ট হলে এর সাথে 2 কনস্ট্যান্ট, ঠিক আছে? তো তাহলে ভি প্রপোর্শনাল, এই যে মাথার উপর স্কোয়ার আছে ওই পারে পার হয়ে যাবে। তাহলে এখন বল বেগের সাথে দূরত্বের সম্পর্ক কি? বেগের সাথে, এটা বেগ, এটা দূরত্ব, বর্গমূলের, আর এটা কিন্তু বর্গের, আর এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। এই মনে থাকবে, বর্গমূলের সমানুপাতিক, এই জিনিসটা মনে রাখিস ভাই, ঠিক আছে? এই কথাগুলো বেশি আসবে। তাহলে আমরা যদি দূরত্ব বাড়াই আমাদের টাইম বাড়বে, আমরা যদি হচ্ছে সরণ বাড়াই টাইম বাড়বে, আমরা যদি বেগ বাড়াই তাহলে আমাদের হচ্ছে কি বর্গমূলের হারে বাড়বে, ঠিক আছে? আর এই পাশে কি বলছি? যদি আমরা বেগ বাড়াই সময়টা অবশ্যই বাড়বে,
টাইম বাড়ালে বেগ অবশ্যই বাড়বে, কিন্তু এই জায়গায় কি বলেছে, স্মরণ যদি বাড়ে তাহলে কিন্তু সময়টাও বাড়বে, মনে থাকবে। সো এই সম্পর্কগুলাই তোর হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, এই যে আমি যেগুলো বক্স করেছি। সো বাবা তোরা এগুলো একটু বক্স কর, বক্স করে করে ব্যাপারগুলো জাস্ট একটু সুন্দর করে করে নোট কর। হ্যাঁ, দেখবি যে এগুলাই পরীক্ষায় চলে আসছে, এগুলাই পরীক্ষায় চলে আসবে যে নিচের কোনটি সঠিক। সো এগুলা মনে রাখবি, দেখ এগুলা কিন্তু এটা কিন্তু সমবেগ, আর এই তিনটা কিন্তু সমত্বরণের ক্ষেত্রে, মনে থাকবে বাবারা। আচ্ছা গুড। আচ্ছা তাহলে চল একটা ছোট্ট ম্যাথ দেখাই, এখানে একটা ছোট্ট ম্যাথ দেখাই, তাহলে যেন তোর সমস্যা না থাকে। স্যার আমি একটা গাণিতিক সমস্যা তোকে দেখাচ্ছি। আচ্ছা দেখ এই অঙ্কগুলা কিভাবে থাকবে, এই অঙ্কগুলাকে মিনিংটা একটা বোঝ। আচ্ছা দেখ আমি এস প্রপোর্শনাল টি এই সম্পর্ক থেকে সূত্র তৈরি করতে পারি, এটা মনে রাখবি। দেখ এস প্রপোর্শনাল, এই যে প্রপোর্শনাল চিহ্ন দেখতেছিস না, এটা যদি এখন উঠে যায় তাহলে একটা ধ্রুবক চলে আসবে, তাহলে আমি এটা গুণ অবস্থায় আছে, এই পারে এসে ভাগ হয়ে যাবে এস বাই টি, তাহলে এখানে একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটা ভি, তাহলে ভি তো ধ্রুবক, এর কোনো দরকার নাই। যখনই তুই এরকম একটা দৃশ্যকল্প পাবি এস বাই টি, আর এপারে আছে ধ্রুবক, এপারে আছে কে, এবারে আছে সি মানে কনস্ট্যান্ট, সহজ কথা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তখনই তুই বুঝবি এই পাশটা আদি অবস্থান আর ওই পাশে যাবে শেষ অবস্থান সহজে। তাহলে এস ওয়ান বাই, তখন তুই ডাবল করবি এস ওয়ান বাই টি ওয়ান, এস টু বাই হচ্ছে টি টু, একদম ডিরেক্ট সূত্র। তাহলে এখন বল পরিচয় কি, এস ওয়ান মানে হচ্ছে আদি সরণ, হ্যাঁ মনে থাকবে, এস ওয়ান মানে আদি সরণ বা আদি দূরত্ব, তুই যেটা বল না কেন, আদি সরণ বা আদি দূরত্ব কোনো সমস্যা নেই। এস টু মানে শেষ সরণ বা দূরত্ব, শেষ সরণ বা দূরত্ব, মনে থাকবে। আচ্ছা তাহলে কি টি ওয়ান মানে কি বলবি, আদি সময়, ঠিক আছে। টি টু মানে হচ্ছে শেষ সময়, টি টু মানে হচ্ছে শেষ সময়। এখন অঙ্কে না তোকে এভাবে বলা থাকবে, ধর এরকম একটা অঙ্ক বললাম যে ধর একটা ছেলের নাম দিলাম মুরাদ। আচ্ছা মুরাদ 10 মিটার এবং 20 মিটার, 10 মিটার এবং হচ্ছে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, ভালো করে বুঝ, দূরত্ব অতিক্রম করে কয় সেকেন্ডে, এই ধর 2 সেকেন্ডে। তাহলে চূড়ান্ত সময় কত, তাহলে বাবা এই চূড়ান্ত মানে দ্বিতীয় সময়, চূড়ান্ত সময় কত, এই তার মানে কি সময়, এটা দ্বিতীয় সময়। তখন অঙ্ক তুই চিন্তা করবি, এখানে 10 মিটার আছে 20 মিটার আছে, মানে এটা 1 এটা 2। প্রথমে যখন 1 2 তুই পেয়ে গেছিস তাহলে এখন মান বসা, এস ওয়ানের মান বলবি 10 মিটার, এস টুর মান বলবি হচ্ছে 20 মিটার, কথা বলছিস। এবার বাবা দেখ টি ওয়ান মানে বলবি 2 সেকেন্ড, আর দেখ তোর চূড়ান্ত সময় বের করতে বলছে, তার মানে টি টু মানে হচ্ছে গিয়ে তোর হোয়াট। তাহলে আমাদের সূত্র কোনটা আছে, আমাদের সূত্র তো এইটারে ভাই, বা তুই এস ওয়ান বাই এস টু লিখলে কোনো সমস্যা নেই, এস ওয়ান বাই এস টু, টি ওয়ান বাই টি টু একই কথা। হ্যাঁ আমার আসলে উদ্দেশ্য কাকে দরকার, আমার উদ্দেশ্য হচ্ছে এস টুকে দরকার, তাহলে এস টু যেহেতু দরকার তাহলে এখানে হচ্ছে এস ওয়ান আর এখানে হচ্ছে টি টু, আর এটা হচ্ছে টি ওয়ান, এটা হচ্ছে এস টু। আচ্ছা তাহলে এখন আমি টি টু বের করতে চাইলে টি ওয়ান এস টু, আর এখানে হচ্ছে কি আমার এস ওয়ান। এবার জাস্ট ভাই মানটা বসা ভাই, তাহলে এখন যদি মানটা বসাস তাহলে এখন দেখতো বাবা টি ওয়ানের মান কত, টি ওয়ানের মান হচ্ছে কি এখানে দেওয়া আছে হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা এস টুর মান কত, এস টুর মান হচ্ছে 20, ওকে। এস ওয়ানের মান কত, এস ওয়ানের মান হচ্ছে 10। তাহলে এখন আমি কাটাকাটি করতেই পারি, তাহলে 2 2 কত 4, এই যে 4 সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখ বাবা এখানে একটা নিয়মটা দেখ যে এস প্রপোর্শনাল টি থেকে তুই যদি এস ওয়ান বাই এস টু, টি ওয়ান বাই টি টু কমন পাস, এখন তুই এস প্রপোর্শনাল টি স্কোয়ার মানে তোকে বোঝা লাগবে এস ওয়ান বাই এস টু হতে চলেছে টি ওয়ান স্কোয়ার এবং টি টু স্কোয়ার হতে চলেছে। এখন যদি আমি তোকে বলি বাবা ভি প্রপোর্শনাল রুট এস, তাহলে বাবা ভি ওয়ান বাই ভি টু হতে চলেছে, আর রুট ওভার এস ওয়ান বাই রুট ওভার এস টু হতে চলেছে। এখন তোকে এখান থেকে যেটা বের করতে বলবে তুই জাস্ট সেটা বের করে দিবি, ঝামেলা শেষ। এখন আমরা যেটা করবো আমাদের আরেকটা পার্ট, সেটা হচ্ছে পড়ন্ত বস্তু। হ্যাঁ দেখ পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করছে থেকে বিজ্ঞানী গ্যালিলিও, এটা মনে রাখিস, এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো বিজ্ঞানী গ্যালিলিও যদি আবিষ্কার করছেন এই পড়ন্ত বস্তুর সূত্র হচ্ছে 3টা, কয়টা সূত্র, 3টা সূত্র, এটা মনে রাখিস। দেখ বাবা এর কথাটাকে আমি একটু বুঝা বলি। ও বলছে যে একটা বস্তুকে একটা বাধাহীন পথ থেকে যখন আমরা ছেড়ে দিব তখন সেটা সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এখন এই বিশ্বাসটাতে যদি মানে এই থিমটা যদি বিশ্বাস না করে, ইউটিউবে দেখবি অনেক সুন্দর করে এটার এক্সপেরিমেন্ট করা আছে, যে একটা বদ্ধ ঘরে সেখান থেকে একটা মানে একটা হচ্ছে তোর একটা অনেক উঁচু বল, মানে উঁচু থেকে একটা বল এবং তার ওখানে হচ্ছে পালক টাইপের একসাথে ফেলা হচ্ছে, দুটো একসাথে পড়ে, কারণ ওইখানে কেউ কাউকে বাধা দিচ্ছে না, বাধাহীন পথ হওয়া লাগবে। তো তার 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে কি বলো, যে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, সহজে মনে রাখবে সমান পথ অতিক্রম করবে, এইটা মনে রাখলে দ্যাটস ইট। ওকে অতিক্রম
করবে, সমান সময় সমান পথ অতিক্রম করবে। আচ্ছা, এবার আই দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র উনি বলেছেন অবশ্যই বাধাহীন পথে হওয়া লাগবে, কিন্তু যখন একটা বস্তুকে ও ছেড়ে দিবে, অর্থাৎ যখন ওই বস্তুটার বেগ প্রাপ্ত হবে, ওই বেগটা হবে সময়ের সমানুপাতিক। তাহলে আমি তো তোদের অলরেডি এই সিস্টেমগুলো বুঝাইছি, তাহলে ভি প্রপোর্শনালিটি এইটা থাকলে বুঝবি যে এটা হচ্ছে তৃতীয় সূত্র। কি সূত্র? দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্রের কন্ডিশনটাও বলেছে দূরত্ব। এখানে দূরত্বকে তোকে আবার এইচ বলা লাগবে, এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার। তার মানে বলছে এবার একটা বস্তুকে যখন উপর থেকে নিচে ফেলে দিচ্ছে, তখন ওই বস্তুটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে তার সাথে সময়ের সম্পর্ক হবে বর্গের সমানুপাতিক। এই যে দেখ, বর্গের সমানুপাতিক। এখন প্রশ্ন যে ভাই আপনি এস থেকে সরাসরি এখানে আপনি চলে আসলেন কেন? আচ্ছা দেখ বাবা, যে আমরা যেটা পড়তেছিলাম সেটা ছিল হচ্ছে সমতলের ক্ষেত্রে, আর এবার তুই উলম্ব সরণে চলে আসছিস। উলম্ব সরণ বলতে কি বোঝায়? উলম্ব সরণ মানে একটা বস্তু যখন ওঠানামা করে, একটা বস্তু যখন ওঠানামা করে, ঠিক আছে? এটা এটা মনে রাখবে, একটা বস্তু ওঠানামা করলে অটোমেটিকলি কি কাজ করে? অটোমেটিকলি জি কাজ করে। কি কাজ করে? জি কাজ করে। এবার গতির যে সমীকরণগুলো আছে জাস্ট তারই কনভার্ট করে দিবে পড়ন্ত বস্তুতে। যেখানে তুই গতির সূত্রে যেখানে তুই এস ব্যবহার করেছিস বাবা, এখানে এসে তোকে এইচ ব্যবহার করা লাগবে, আর যেখানে তুই এ ব্যবহার করেছিস বাবা, এখানে তোকে জি ব্যবহার করা লাগবে। মনে রাখবে? আচ্ছা, তাহলে একটু আমরা সমীকরণটা একটু ছোট্ট করে একটু কনভার্ট করে দিই। সমীকরণটা একটু ছোট্ট করে কনভার্ট করে দিই। ওকে ফাইন। তাহলে পড়ন্ত বস্তু, এখন আমাদের জানা লাগবে পড়ন্ত বস্তুর সমীকরণ। ঠিক আছে, তাহলে পড়ন্ত বস্তুর সমীকরণটা আসলে কিভাবে হয়, এইটা কিভাবে কনভার্ট হবে, সেই ব্যাপারটা আমরা একটু সুন্দর করে দেখব। মনে থাকবে? আচ্ছা, তাহলে সুন্দর করে কিভাবে একটু দেখাই। তাহলে আমরা ওইখানে পড়ে আসছি সূত্র হচ্ছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নম্বর সূত্রটা অ্যালাউ হবে না, 3 নম্বর সূত্রটা লাগবে যে ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, অ্যান্ড নাম্বার 3 ভি স্কোয়ার অ্যান্ড ই স্কোয়ার প্লাস হচ্ছে 2as। এই 3টা সূত্র কনভার্ট হবে পড়ন্ত বস্তুতে। এখন বলতে পারি ভাই আরেকটা যে সূত্র ছিল, হ্যাঁ ওইটা লাগবে না, ওইটার না কোনো, ওইটার মানে কোনো দরকার নেই, তো ওইটা লাগবে না। হ্যাঁ, এখন আমরা এই সূত্রকে এখন পড়ন্ত আর নিক্ষিপ্ত এই দুইটা জায়গায় কনভার্ট করব। পড়ন্ত আর নিক্ষিপ্ত, জাস্ট এই জায়গাটা আমাদের বোঝা লাগবে। তাহলে আমি কি বললাম যে পড়ন্ততে একটা বস্তু ওঠানামা করে। ওকে, আচ্ছা, আর আমরা আগে যেগুলো পড়ে আসলাম, যে যেগুলো একটু আগে যেগুলো পড়ে আসছে, সেগুলোর সিস্টেমটা ছিল সমতরণের ক্ষেত্রে, আর এবারে সিস্টেমটা উলম্ব সরণের ক্ষেত্রে। তাহলে এখন দেখ বাবা, পড়ন্ত বস্তুর একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাহলে পড়ন্ত বস্তুর সমীকরণ বোঝার জন্য তোরে একটা বল বোঝায়, ধর এটা একটা বল। তাহলে এই বলটা এখান থেকে সুন্দর করে পড়ে গেল, এই বলটা সুন্দর করে এখান থেকে পড়ে গেল। আচ্ছা, এখান থেকে যখন নিচে পড়ে যাচ্ছে তখন আমি হচ্ছে এখান থেকে চিন্তা ভাবনা করব যে এই যে আদিবেগটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, আদিবেগটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, তার গ্র্যাভিটি কাজ করবে উপর থেকে নিচের দিকে, এবং হচ্ছে তার শেষ বেগটাও কাজ করবে হচ্ছে নিচের দিকে। তার মানে একটা বস্তুর তিনটা জিনিস দেখ, সবাই নিচের দিকে কাজ করতেছে, ভালো করে বোঝ। তো এটাই হচ্ছে পড়ন্ত। হ্যাঁ, এটাই হচ্ছে পড়ন্ত। তাহলে একটা বস্তু উঠানামা করতেছে না, তাহলে এখানে অটোমেটিক গ্র্যাভিটি চলে আসছে। তাহলে এখন সবাই যদি একদিকে আসে, এই কারণে এই সূত্রটা পড়ন্ততে আমরা প্লাস ধরি। তাহলে এখন পড়ন্ত বস্তুর সমীকরণ এটাকে কনভার্ট করো, জাস্ট এটাকে কনভার্ট করো। ভি থাকবে, ইউ থাকবে, এটা হয়ে যাবে জি, এটা হয়ে যাবে টি। ওকে, এস এইচ, এবার ইউটি প্লাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার। ওকে, এরপরে ভি স্কোয়ার, এটা হচ্ছে ইউ স্কোয়ার, এটা হচ্ছে 2gh থেকে উপরের দিকে নিয়ে যাব। যখন আমি নিচ থেকে উপরের দিকে নিয়ে যাব, তখন আমাদের বোঝা লাগবে, এই যে দেখো, যে নিচ থেকে উপরে নিয়ে যাওয়া লাগবে। তো আমরা এই জিনিসটাকে মাথায় রাখবো যে আদি বেগটা হচ্ছে উপরের দিকে এবার, হ্যাঁ, এবং শেষ বেগটা হচ্ছে তার উপরের দিকে, বাট গ্র্যাভিটি কিন্তু নিচের দিকেই কাজ করে। এখন তুই একটা বস্তুকে যেভাবে জাস্ট উপরে মারতেছিস, সেটা আমার দিকে আসবে, আর আমি জাস্ট ওপর থেকে যখন ফেলে দিচ্ছি তখন নর্মালি নিচের দিকে আসবে। তাহলে এবার এরা দুজন একদিকে, তাহলে এরাকে প্লাস বলবি, হ্যাঁ, আর এটাকে কি বলবি? মাইনাস। তাহলে এখন দেখ, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই কারণে সেম সমীকরণটা জাস্ট মাইনাস হয়ে যাবে। ইউ মাইনাস জিটি, এইচ মানে হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর এটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2gh, এ হলো বিষয়। তো এই হচ্ছে বিষয়। তাহলে একটা হচ্ছে প্লাস এবং আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস এবং আরেকটা হচ্ছে মাইনাস। তো এই জিনিসটা তোকে মাথায় রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আয় বাবা, এখান থেকে তোর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা পড়াতে চলেছি, যেখান থেকে তুই প্রশ্ন কমন পেতে চলেছিস। যদি প্রশ্ন করে এই অধ্যায় থেকে একটা অঙ্ক যদি প্রশ্ন করে, এখন আমি তো যেটা পড়াবো সেটাই আসবে, 100% লিখে দিচ্ছি, লিখে নে। আমি যে বললাম ইউটিউবে তো ভিডিওটা থেকে যাবে, যদি এখান থেকে প্রশ্ন, যদি এই অধ্যায় থেকে প্রশ্ন এখন সেটা পড়াবো।
আচ্ছা, এবার যে টপিকটা পড়াবো সে টপিকের নাম হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর রাশিমালা। কি বললাম? নিক্ষিপ্ত বস্তুর রাশিমালা। ওকে, তো নিক্ষিপ্ত বস্তুর রাশিমালা, তো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আবারও বলতেছি, এখান থেকে কোশ্চেন আসবে যদি এই অধ্যায় থেকে কোশ্চেন হয়। সো কোনো রকমভাবে এটাকে ছাড় দেওয়া যাবে না। ওকে, নিক্ষিপ্ত বস্তুর রাশিমালা দেখো। তো নিক্ষিপ্ত মানে কিন্তু মাইনাস, এটা অলরেডি বুঝে গেছে। নিক্ষিপ্ত মানে কিন্তু মাইনাস, এটা তো বুঝছো নাকি? আচ্ছা, নিক্ষিপ্ত মানে যেহেতু মাইনাস, তাহলে একটু বোঝার চেষ্টা করো যে নিক্ষিপ্ত বস্তুর রাশিমালা। আচ্ছা, নিক্ষিপ্ত বস্তুর রাশিমালা, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিক্ষিপ্ত বস্তুর রাশিমালার ব্যাপারটা একটু দেখো, এটা আমাদের ভালো করে বোঝা লাগবে। তো মাইনাস সমীকরণটা নিই, ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি, এইচ ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ফাইনালি ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2g's। এই হচ্ছে আমার নিক্ষিপ্ত বস্তুর রাশিমালা। এখন এই নিক্ষিপ্ত বস্তুর রাশিমালা থেকে তিনটা জিনিস বের করা লাগবে। নাম্বার 1 একটা হচ্ছে সময়, ঠিক আছে। নাম্বার 2 একটা হচ্ছে পর্যায়কাল, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে নাম্বার 3 সর্বাধিক উচ্চতা। এই তিনটা থেকে কেমন জানি সূত্র দেয়, বিভিন্ন ভার্সিটিতে অনেক প্রশ্ন এসেছে, আসে এই অধ্যায় থেকে, এখান থেকে আসবে। আচ্ছা, তাহলে সময়কে আমরা টি, পর্যায়কাল আবার অনেকগুলো নাম আছে, হ্যাঁ, পরিভ্রমণকাল, ভ্রমণকাল, পরিভ্রমণকাল, ওকে। এরপরে হচ্ছে ভ্রমণকাল, ভ্রমণকাল। এরপরে হচ্ছে কি তোমার কতক্ষণ পর ভূমিতে ফিরবে, কতক্ষণ পর ভূমিতে ফিরবে। আচ্ছা, তাহলে সময়, পর্যায়কাল, পরিভ্রমণকাল, ভ্রমণকাল, কতক্ষণ পর ভূমিতে ফিরবে, কতক্ষণ পর ফিরে আসবে, হ্যাঁ, উদ্যায়নকাল, বিচরণকাল। আমি তো মুখে বলে দিলাম, তাও কি লেখা লাগবে? আচ্ছা, একটু লিখে দিই, উদ্যায়নকাল এবং আরেকটা হচ্ছে কি বিচরণকাল, এবং আরেকটা হচ্ছে বিচরণকাল। সো এই কথাগুলো থাকলে বাবা তুই জাস্ট মনে রাখবি যে এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পর্যায়কাল। এই যে সবগুলো পর্যায়কাল, একটাই জিনিস, হ্যাঁ, তাকে প্রকাশ করি আমরা টি দ্বারা, বড় হাতের টি দ্বারা, হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা, সর্বাধিক উচ্চতাকে এইচ দ্বারা। তাহলে এই জিনিসগুলো আছে কার মধ্যে? দেখ, এই জিনিসগুলো আছে। প্রথমে আমরা সময় বের করতে চাই। সময় যখন বের করতে যাব তখন হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ মাইনাস হচ্ছে জিটি। মনে রাখবি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সবসময় শেষ বেগের মান 0 হইতে হবে, ঠিক আছে। আর গ্র্যাভিটি সবসময় নিচের দিকে কাজ করবে। তাহলে এটা যদি 0 হয় রে ভাই, তাহলে তুই ইউ মাইনাস জিটি পাচ্ছিস, জিটি মানে হচ্ছে ইউ পাচ্ছিস, অর্থাৎ টি ইজিক্যাল টু ইউ বাই জি পাচ্ছিস। ওকে, সো এইটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এইটা হচ্ছে সূত্র, যেটা কিসের সূত্র? এটা হচ্ছে সময়ের সূত্র, এবার এটা হচ্ছে পর্যায়কাল। তো পর্যায়কালের যে সূত্রটা যদি আমরা দেখি, তাহলে আমার এটা যেটা মনে হচ্ছে যে পর্যায়কাল মনে হচ্ছে একবার যাবি একবার আসবি। এই যে একবার নিচ থেকে ওপরে উঠছিস, এটা একটা টি, আবার উপর থেকে নিচে আরেকবার পড়বি, এটা একটা টি। পর্যায়কাল মানে একবার যাওয়া আরেকবার আসা। তাহলে স্বাভাবিকভাবে টি প্লাস টি যোগ করে দে, তাহলে পাবি হচ্ছে 2t। এবার টি এর মানটা বসিয়ে দিই। টি এর মান কত পাইছিস ভাই? ইউ বাই জি। তাহলে সূত্র হচ্ছে কি বাবা, টি মানে 2u/g, মনে রাখবে। আচ্ছা, এইটা দিয়ে অঙ্ক আসবে, আমি বলে দিলাম, এইটা দিয়ে অঙ্ক আসবে যদি এই অধ্যায় থেকে আসে। তাহলে আরেকটা সূত্র কি থাকে? সর্বাধিক উচ্চতা। তাই সর্বাধিক উচ্চতার জন্য তুই কোন সমীকরণ চুজ করবি? এই যে লাস্টের সমীকরণটা। কোনটা? লাস্টের সমীকরণটা। তাহলে সর্বাধিক উচ্চতা, দেখ, সর্বাধিক উচ্চতার সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2gh, ঠিক আছে। তাহলে ভি এর মান হচ্ছে 0, এটা 0 মান। আচ্ছা, তাহলে এখানে থাকে ইউ স্কোয়ার, এখানে থাকে হচ্ছে 2gh। তার মানে কি? তার মানে এখানে হচ্ছে 2gh মানে হচ্ছে ইউ স্কোয়ার, অতএব এইচ মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই হচ্ছে 2g। তাহলে এইটা, তাহলে এখানে মোট কয়টা সূত্র পাইছি বাবা? এখানে মোট 3টা সূত্র পাইছি। সেই 3টা সূত্রই আমার কাজে লাগবে। এই 3টা সূত্রই তোরে আমি বারবার বলতেছি, 3টা সূত্র আরেকবার শুনে নে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মনে রাখবি সময় সূত্র হচ্ছে টি মানে ইউ বাই জি। পর্যায়কালের সূত্র হচ্ছে বড় হাতের টি, 2u/g। এবং সর্বাধিক উচ্চতার সূত্র হচ্ছে এইচ মানে ইউ স্কোয়ার বাই 2g। দেখ, এখন এই তিনটার মধ্যে আমি বারবার বলতেছি কোন সূত্র? এই যে পর্যায়কাল।
অ্যান্ড অঙ্কর ধরনটা দেখ, অঙ্কের ধরনটা দেখ, অঙ্ক কীভাবে থাকবে। এটা কিন্তু নিক্ষিপ্ত বস্তু হয়ে লাগবে, একটা বস্তুকে তুই মারবি আবার নিচে পড়বে। আমি বললাম একটি বস্তুকে, ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করলে কতক্ষণ পর ভূমিতে ফিরবে। দেখ বাবা, যে ভূমিতে ফিরবে বলছে না, মানে একবার যাবে আর একবার আসবে। একটা বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করলে কতক্ষণ পর ভূমিতে ফিরবে, মানে একবার যাবে আর একবার আসবে, তাহলে এটা পর্যায়কাল। তুই আর ভাই ভাববি না টি মানে হচ্ছে 2u/g। তাহলে এখন দেখ 2u এর মান কত, 9.8, জি এর মানও 9.8, কাটা, অ্যান্সার কত, 2 সেকেন্ড, শেষ খেলা। আচ্ছা, এখন যদি এই কথা বলতো যে একটি বস্তুকে, এখন যদি আমি এই সেম জিনিসটা বলতাম, হ্যাঁ, তাহলে সেম জিনিসটা বললাম, আচ্ছা এটা উদ্দীপক মনে কর, একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ডে উপরে নিক্ষেপ করলো, কতক্ষণ পর ভূমিতে ফিরবে। এই কথা না বলে আমি যদি বলতাম যে বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, বস্তুটি কত উচ্চতায় উঠবে, কত উচ্চতায় উঠবে, তাহলে কত উচ্চতায় উঠবে এটার মিনিং কি বাবা? এটার মিনিং হচ্ছে যে এইচ এর সূত্র, u²/2। যে আমি বলি যে আমি এখানে বড় হাতে লিখছিলাম না এইচ, এখানে ছোট হাতে লিখছি, কোনো বিষয় না, বড় হাত ছোট হাত কোনো বিষয় না, আমি জাস্ট নর্মালি লিখছি তাই আর কি, এটা আমাকে ভুল ধরিস না। আচ্ছা বুঝছিস বাবারা? তাহলে ইউ এর মান কত, 9.8, তার উপরে তখন তোর স্কোয়ার মারা লাগতো, আর নিচে 2, জি এর মান 9.8, তার মানে কি হইতো, 9.8 উপর স্কোয়ার তুই করতিস, আর এখানে 2 গুণ 9.8 করলে 19.6 হতো, তার মানে 9.8 ক্যালকুলেটারে কইরা জাস্ট সুন্দর করে অ্যান্সারটা করে নিস। তোর ধরে ক্যালকুলেটার আছে, সো এটা নিয়ে প্যারা নেই, সো এত মিটার অ্যান্সার। যদি বলতো যে শুধুমাত্র বলতো যে না সময় কত ছিল, পর্যায়কাল না কিন্তু, ভালো করে বুঝ, সময় জাস্ট কত ছিল, সময় বের করতে বলে টি ইজিক্যাল টু u/g। হ্যাঁ, তাহলে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 9.8, জি এর মান কত, জি এর মান হচ্ছে 9.8, কাটা, অ্যান্সার হইতে হচ্ছে 1 সেকেন্ড। দেখ আমি কি বলছিলাম যে টাইমের ডাবল হচ্ছে পর্যায়কাল, সহজে মনে রাখার উপায়, টাইমের ডাবল হচ্ছে পর্যায়কাল, এটা মনে রাখবে। টাইমের সবসময় হচ্ছে পর্যায়কাল, ঠিক আছে? তো এই হলো বিষয়, আমি যতটুকু পড়াইছি বাবা তোদের, হ্যাঁ তোদের তো পাশে কেউ নেই মোটামুটি, আমি তোদের প্রান্ত ভাই আছি, হ্যাঁ, অনুপ্রেরণা আরেক নাম প্রান্ত ভাই, সবার কাছে দোয়া ও মাপ চাই। তো এই হলো বিষয়। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে তোদের যা যা পড়াইছি এই পড়া মনে হয় তোদের জাতীয় বিষয় ভিডিও বানাই নাই, আমি বানাইলাম, ভালো করে দেখ, আরও অনেক চমক বাকি আছে, আসতেছে। এখন ভালো থাকিস, সামনে ক্লাসে আবার ডিটেলস কথা হবে। আপাতত আজকে যতটুকু পড়লাম এটা একটু পড়, তোরা তো এটাও পড়িস না, মানে সমস্যা তো ওই জায়গায়, হ্যাঁ, মানে যা যা পড়াইছি এতটুকু পড়, হ্যাঁ। দেখা হবে আগামী ক্লাসে, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে একটা ভালো কলেজে যেন সিট পাই, এই চেষ্টাটা আমার পক্ষ থেকে থাকবে। আর এই যে দেখ ডেসক্রিপশন বক্সে কিন্তু গ্রুপ লিঙ্ক আছে, তোরা যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্পেশালি প্রস্তুতি নিচ্ছিস তারা আমার এই গ্রুপে জয়েন থাক। 20 তারিখে এমন একটা পিডিএফ, এমন একটা রক্ষা কবচ দিয়ে দিব, আশা করি ওইখান থেকে তুই 100% কমন পাবি, সেটা তো আমি বলে রাখছি। ওকে, সো দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।